টুডে স্টোরি প্রেজেন্ট স্ট্রেট টকে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পল্লবী। আর স্ট্রেট টক আজ হাইকোর্ট থেকে সরাসরি সোজা কথা সোজাভাবে। সঙ্গে রয়েছেন আইনজীবী শামীম আহমেদ, তার সঙ্গে কথা বলবো। স্যার, আপনাকে স্বাগত। এই যে আমরা দেখলাম যে 365 দিন বিচারহীন পথে নামলেন অভয়ের মা বাবা, যেভাবে ইনজিওর্ড হলেন অভয়ের মা, দোষ কার? কারণ সিপি বলছেন যে দুঃখ প্রকাশ করেছেন, তদন্ত হবে, খতিয়ে দেখা হবে যে কার দোষ, পুলিশের দোষ আছে কিনা, কিন্তু এটা কি কাম্য ছিল? দোষ বিচার করতে গেলে আমি দুটোভাবে দেখি এটাকে। প্রথমত, ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল, পুলিশ ব্যর্থ হয়েছে, ফলে পুলিশের প্রেজেন্সে একজন ইনজিওর্ড হচ্ছে। এই ইনজুরিতে পুলিশের লাঠিতে হয়েছে না অন্য কোনোভাবে হয়েছে তদন্ত করে খুঁজে বার করতে হবে, সেটাও পুলিশেরই কাজ। 2 নম্বর হচ্ছে যে যারা সঙ্গে করে নিয়ে গেলেন, দেখুন এই মিছিলে হাজার হাজার লোক সামিল হতে পারে, যে কোনো মিছিলে, কিন্তু আপনি যাকে সামনে নিয়ে এই মিছিলটাকে করছেন তাকে প্রোটেকশনের দায়িত্ব নিতে হবে। দেখবেন যখনই কোনো কর্মসূচি হয়, যখন এরকম উল্লেখযোগ্য ব্যক্তি থাকে তাদেরকে পুলিশও প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, এবং যারা উদ্যোক্তা তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। একজন সন্তানহারা পিতামাতা তারা রাস্তায় নেমেছেন, তারা এতদিন মিছিল করছেন, হঠাৎ করে সেদিনের মিছিলে তাদের এই ধরনের ঘটনা, এটা যেমন কাম্য ছিল না, তেমনভাবে যারা নিয়ে গেলেন তারা কোথাও ব্যর্থ হলেন সেই প্রোটেকশনটা দিতে। ফলে এই রকম ঘটনা না ঘটলেই ভালো হতো, কিন্তু কেন ঘটেছে, কারা করেছে, কিভাবে হয়েছে খুঁজে বার করা খুব জরুরি। তামান্নার মাও দেখতে এলেন অভয়ের মাকে, তারা একসঙ্গে ভবিষ্যতে পথে নামবেন এমনটাই বলেছেন। যে মুখ্যমন্ত্রী বলেন যে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এখানে তো হিন্দু ঘরের মেয়ে বা মুসলিম ঘরের মেয়ে কেউই তো তারা সুরক্ষিত নয়। প্রশ্ন তো হিন্দু মুসলমানের নয়, আর এটা মুখ্যমন্ত্রীর বলার অপেক্ষা রাখে না যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এই দেশ যখন ভাগ হয়েছিল তখন ধর্মের ভিত্তিতে যে দেশ তৈরি হয়েছিল সেটা আমার দেশ নয়, আর আমার দেশ যেটাকে মেনে নিয়েছিল সেটা হচ্ছে বহুত্ববাদ। এবং এই বহুত্ববাদকে মেনে নিয়েছিল বলে 1950 সালে যখন সংবিধান রচিত হয়েছিল, এই সংবিধান ইন্ট্রোডাকশনের দিন যে সংবিধান আমরা পেয়েছি, সেই সংবিধানও সেই বহুত্ববাদকে মেনে নিয়েছে। এবং সেই বহুত্ববাদকে যে থিওরি, এটাতে যাতে কোনোভাবে কেউ টিঙ্কার করতে না পারে, যাতে কেউ অ্যামেন্ডমেন্ট করে কোনো রকম সংযোজন পরিবর্ধন করে যে ইথোসটা আমরা যেটা অ্যাকসেপ্ট করেছি সেটা যাতে নষ্ট না হয়, তাদের দেখবেন অ্যামেন্ডমেন্ট করে আমাদের প্রেম বেলে মুখবন্ধতে ঢোকানো হয়েছে সেকুলারিজমের কথা। ফলে এখন যা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে সংবিধান বিরোধী। সংবিধানে শপথ নিয়ে যিনি ক্ষমতায় এসছেন বা যারা এসছেন, তার মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে বলবো এবং আমার রাজ্যে আমার মুখ্যমন্ত্রীকে বলবো, এরা দুজনেই সংবিধানে শপথ নিয়েছেন। তার দায়িত্ব ছিল ওই কনস্টিটিউশনাল ওই প্রিন্সিপালটাকে সিকিওর করা। তাহলে এই যে সিকিওর করার প্রশ্ন আসছে, এ কথা কেন বলতে হচ্ছে? কারণ তার রাজ্যে প্রতিনিয়ত, আমি গতকাল বারুইপুরে ওই যে লোকটি বালি ইটের ব্যবসা করেন, যার বাড়িতে আক্রমণ হয়েছে, যার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বজরঙের দল এসে, সেই মিছিলে গেছিলাম। সেই মিছিলে সামিল হয়েছেন হিন্দু মুসলিম সব পরিবারের, সব ধর্মের মানুষ সেখানে মিছিলে সামিল হয়েছেন। আর আমি সেই মিছিলে গিয়ে বলেছি যে এই পশ্চিমবঙ্গে এইটাই হচ্ছে সংস্কৃতি। কিন্তু তারপরেও দেখেছেন যে অভিযোগ উঠছে মুর্শিদাবাদের দাঙ্গায় বেঙ্গল পুলিশ এবং বিএসএফ যৌথ উদ্যোগে কাজ করেছে, সহযোগিতা করেছে। তো এই যে অভিযোগ উঠছে, এই অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে উঠছে। তার মানে প্রশাসন ব্যর্থ হচ্ছে আসলে দাঙ্গা ঠেকাতে, বা প্রশাসন কোথাও এইটাকে ইন্সপায়ার করছে, ইন্ডালজ করছে। ফলে আমি আবার মনে করি সেই জ্যোতি বসুর কথা, যে সরকার না চাইলে দাঙ্গা হয় না। আর পশ্চিমবঙ্গ তার প্রমাণ দেয়। 92 সালে যখন সারা ভারতবর্ষে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে, তখন পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে কিছু হয়নি। ফলে এই যে উদ্দেশ্য নিয়ে সরকার গঠন করি আমরা, আর যে উদ্দেশ্য নিয়ে এখন সরকার চলছে, তা সামঞ্জস্যপূর্ণ নয়, সংবিধান বিরোধী একটা সরকার চলছে। ফলে সাধারণ মানুষকে দায়িত্ব নিতে হবে এই দেশের মানুষকে বাঁচানোর জন্য, আমাদের সমাজকে বাঁচানোর জন্য। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে সিবিআই এর চোখে দোষী একজনই সঞ্জয় রায়, তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যেভাবে ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা হলো, আদতেও কি ওই মানে প্রমাণ বলে আর কিছু আছে যে দোষীদের কাছে পৌঁছে দেবে? দেখুন, যা প্রমাণ সংগ্রহ করেছে, প্রমাণ লোপাট তো হয়েছে, মানে এই অভিযোগ এসছে এবং এই অভিযোগ বেশ গুরুতর অভিযোগ, এবং সেই অভিযোগের কারণেই আরজি করের প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়েছিল, টালা থানার ওসিকেও। আর এটা আমরা সকলে এখন জানি যে সাপ্লিমেন্টারি চার্জশিট সময় মতো না দিতে পারার জন্যে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আজকে পর্যন্ত 1 বছর গড়িয়ে গেছে, পার হয়ে গেছে, কোনো
সাফল্যের কথা সিবিআই দেখাতে পারেন, বরং কোর্টে গিয়ে আমরা বারে বারে দেখিয়েছি দেখুন সিবিআই এই জায়গাগুলো তদন্ত করেনি। এটা আমাদের কাজ ছিল না। আসলে সিবিআই যদি নিরপেক্ষভাবে তদন্ত করত তাহলে এই প্রশ্ন আসতো না। আর এখনো পর্যন্ত যা নথি আমাদের কাছে আছে তার ভিত্তিতেই অনেককে নিয়ে আসা যায়। কিন্তু দেখুন প্রচুর সিসিটিভি ফুটেজ তার অ্যানালিসিসই হয়নি। একটা মিনিমাম সেন্স ব্যবহার করলে সাধারণ মানুষের কাছে যদি যা তথ্য জোগাড় করা হয়েছে সেই তথ্যের যদি অ্যানালিসিস করা যায় একটা কোনো লজিক্যাল পার্সনের কাছে, তাহলে উনি খুঁজে দিতে পারবেন একাধিক লোককে যারা অফেন্ডার তালিকায় আসতে পারে। কিন্তু সিবিআই সে পথে যায়নি। তার কারণ আসলে সরকারে টিকে থাকতে হবে, আর সরকারে টিকে থাকতে হবে এই মমতাকেই, সরকার টিকে থাকতে হবে মোদিকে। তাই সিবিআইকে আর কলকাতা পুলিশকে বা বেঙ্গল পুলিশকে ব্যবহার করে এই ক্ষমতায় টিকে থাকার স্বার্থে। যে রাষ্ট্রকে আমরা বলি ওয়েলফেয়ার স্টেট, জনগণের স্বার্থে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, একটা প্রজাতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা যা রাষ্ট্র ব্যবস্থা আমরা যা আশা করি, সেই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্যে তাদের ক্ষমতাকে ব্যবহার করছে। তাহলে এইখানে সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে তাদের কাছে বুঝিয়ে দেওয়া যে আসলে আপনি যে ক্ষমতা এনজয় করছেন তা আমাদের দেওয়া ক্ষমতা, আর সেই সুযোগ প্রতিটি মানুষের কাছে আছে, প্রতিটি নাগরিকের আসে প্রতি 5 বছর পর পর। আর সেই অধিকারটাকেও খর্ব করার জন্যে আপনি দেখুন এখন এই ইন্টেন্সিভ রিভিশন চলছে ইলেকশনের কমিশনের। আমি তো আদালতের ভূমিকা নিয়েও আমি সন্দেহ প্রকাশ করি। সুপ্রিম কোর্ট বা বিভিন্ন জায়গায় আমি আদালতের বিভিন্ন মামলার ক্ষেত্রে আদালতের যে ভূমিকা গণতন্ত্র রক্ষার প্রশ্নে, সংবিধান রক্ষার প্রশ্নে, আমি বলবো যে আদালতের ভূমিকা সন্তোষজনক নয়। এবং আদালতকে যে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার কথা ছিল, বা জাজেদের ক্ষেত্রে আমি বলবো যেসব কথা না বললে ভালো হতো, যে কথা বললে আমার সংবিধানকে বাঁচানো যেত, ঠিক উল্টোটা হচ্ছে। যেটা না বললেও চলতো সেটা বলছেন, আর যেটা বললে আসলে রক্ষা করা যেত আমার সংবিধানকে, রক্ষা করা যেত এই গণতন্ত্রকে, সেটা করছি না। ফলে আদালতের ভূমিকাও সন্তোষজনক নয়। এটা খুব ডেঞ্জারাস একটা ইন্ডিকেশন। কারণ আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার সেপারেশন অফ পাওয়ার আছে, সেই সেপারেশন অফ পাওয়ারে যখন আমরা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এই লেজিসলেশন এরা যখন ভুল করে, তখন আদালতই আমাদের লাস্ট রিসর্ট হিসেবে আমরা জানি সংবিধানের পরিধির মধ্যে। যখন আমরা দেখছি সাধারণ মানুষ যারা পিপুলস রিপ্রেজেন্টেটিভ, সমস্ত রাজনৈতিক দল তারা এক সুরে কথা বলছেন যে আসলে এটা করছেন, এটা করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা চাই যারা এই দেশের নাগরিক তারা ভোট দিতে পারুক, আমরা চাই যারা এই দেশের নয় তারা যেন ভোট না দিক। কিন্তু সেইটাকে আপনি অপব্যবহার করে আপনি এটা করতে পারেন না যেখানে আপনাকে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জায়গায় পৌঁছে যায়, মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করেন। ধর্মীয় বিভাজন দিয়ে যখন আপনি পারছেন না সব কিছু নষ্ট করতে, যখন মানুষ সেটাকে প্রতিরোধ করে তুলছে, এক জায়গায় জোট বাঁধছে, তখন আপনি আরও একটা ভয় দেখাচ্ছেন। আসলে ভয়কে এরা অস্ত্র করে মানুষকে তার বেসিক রাইটস থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আজকের দিনে স্বাধীন দেশে আমরা এক্সপেক্ট করতেই পারি না। এই যে জুনিয়র ডাক্তাররা এবার কিন্তু তারা অভয়ার মা বাবার সঙ্গে হাঁটলেন না, তারা আবার রাত দখলের ডাক দিচ্ছে 14 তারিখ। এই জুনিয়র ডাক্তাররা কোথাও সিপিএম এর ভোট ব্যাংক হয়ে কাজ করছে, একটা কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। দেখুন, জুনিয়র ডাক্তার থেকে বলুন সাধারণ মানুষ বিভিন্ন প্রান্তে যারা আছেন তারা রাত দখলের কথা বলছেন। কেন বলছেন? তার বলছেন এই কারণে যে বিগত কয়েক বছরের পরিসংখ্যান যদি দেখেন, যা আমরা পাচ্ছি সামনে, এর মধ্যে অনেক আছে যা আমরা পাই না। আমি ক্যানিংয়ে গেছিলাম, ক্যানিংয়ের মেয়েটাকে খুন করার কেস দায়ের করা হয়েছে, তার ঠোঁট ঝুলে গেছে কেটে, তার গলায় ফাঁস লাগানোর দাগ, তাকে বিবস্ত্র করে রাখা হয়েছে। আপনি ধর্ষণের কেস দেবেন না, এরকম প্রচুর কেস সেগুলো আওতায় আসে না। তাহলে যা পাচ্ছি আমরা তার নিরিখেও যদি বিচার করি তাহলে দেখবেন যে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, খুনের মেয়েদের উপরে অত্যাচারের সংখ্যা বেড়ে গেছে। সেই অত্যাচারের কথা বলতে গেলে যদি তাকে সিপিএম বলে দাগায়, তাহলে মনে করতে হবে যে সিপিএম সঠিক রাস্তায় আছে, বামপন্থীরা সঠিক রাস্তায় আছে, আর সরকার যে রাস্তায় চলার কথা ছিল সে রাস্তায় চলছে না, বা বিরোধী দল বা শাসন ক্ষমতা যারা আছে, যে দল আছে সে দল ঠিক রাস্তায় চলছে না। আসলে অপরাধকে আড়াল করার চেষ্টা করছে, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের নিরিখে আমরা এখনো পর্যন্ত যা নথি সামনে পেয়েছি তাতে রাজ্যের ক্ষমতায় যে দল আছে তাদের মন্ত্রিসভা অপরাধীদের নিয়েই তৈরি হয়েছে। তাহলে অপরাধীদের নিয়ে যে সরকার গঠিত হয়েছে তারা তো অপরাধকে আড়াল করার চেষ্টা করবেই। ফলে যারা সঠিক কথা বলবে, আপামর জনতা, তাদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে তো দাগিয়ে দেবে এইভাবে।
এই যে অভয়ের বিচারের দাবিতে আমরা দেখলাম শ্রীলেখা মিত্র, উষসী, সৌম্য, দেবলীনা দত্ত এরা পরিচিত মুখেরা রাস্তায় নামলেন। এবার অরিন্দম শীল পরিচালক তিনি বলছেন যে তারা পয়সার বিনিময়ে প্রতিবাদ করতে নেমেছেন, তারা নাকি বিনিময়ে আইফোনও পেয়েছেন। এটা কতটা অভিযোগ সত্যি? অভিযোগ তো যে কেউ করতেই পারেন। যাদের বাড়ি থেকে কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যায় তারা অপরাধী। ফলে এইসব অভিযোগ কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা বিচার করার দায় পুলিশের, তারা করুক। আগামী দিনে বিচার কতদিনে আসবে? কেন তামান্নার মা, অভয়ের মা দুজনেই হাহাকার করছে, বিচারের আশায় তারা বুক বেঁধে আছে। দেখুন, যাদের দায়িত্ব ছিল বিচার করা, তদন্ত করা, সঠিক পথে বিচার এনে দেওয়ার, তারা শাসক দল দ্বারা পরিচালিত হচ্ছে। এটা কেন্দ্রের হতে পারে, রাজ্যের হতে পারে। ফলে এই বিচার মানুষকে রাস্তায় থেকেই চিনিয়ে আনতে হবে। আর মানুষ সেই শপথ গ্রহণ করেছে, তাই মানুষ 9 তারিখে রাস্তায় ছিল, তাই মানুষ 14 তারিখে রাস্তায় থাকবে। যতদিন বিচার না আসবে রাস্তায় আমরা থাকবো। এদিকে পুজো এগিয়ে আসছে, অনুদানও এক ধাক্কায় বেড়ে গেল, আর এই প্রতিবাদের থেকে কি এখন মানে পুজোর আড়ম্বর শুরু হয়ে গেল? হাইকোর্টে ডিএর মামলা হয়েছে, হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ডিএর দেওয়ার কথা বলেছে, আমার অধিকার হিসেবে দাবি করেছে। সেই ঘোষণার পর সুপ্রিম কোর্টে গিয়ে ভর্ৎসিত হয়েছে। সুপ্রিম কোর্ট একটা পার্সেন্টেজ দিতে বলেছে, সেখানে অ্যাপ্লিকেশন ফাইল করে বলছে আমার টাকা নেই। সেই সরকারই পুজোর জন্য টাকা দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে প্রথমত এক, তারা আদালতের রায়কে গুরুত্ব দেয় না। 2, তারা যে শাসন ক্ষমতা চালাচ্ছে এই শাসন ক্ষমতা খেয়াল খুশি মতো চালাচ্ছে। এই খেয়াল খুশি মতো চালানোর অধিকার তাদের নেই। ধর্মের নিরিখে কোনো খরচ রাষ্ট্রকোষ থেকে করা যায় না, সরকারি কোষ থেকে করা যায় না। জগন্নাথ মন্দিরে তো রয়েছে, জগন্নাথ মন্দির থেকে শুরু করে যা কিছু করেছে সবকটা অন্যায় করেছে। এদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এবং দেখবেন এই মন্দির করছে, পুজোর টাকা দিচ্ছে, এগুলো সব ঘুরপথে দিচ্ছে। সরকারি খাতা লিখতে পারছে না যে আমরা পুজোর জন্য দিচ্ছি, সরকারি খাতা লিখতে পারছে না যে আমি মন্দিরের জন্য দিচ্ছি। তাহলে বুঝতেই পারছেন যে তারাও জানেন যেটা অন্যায় করছেন। ফলে জেনে শুনে যে অন্যায় করে তাকে আপনি শুধরাবেন কি করে? তাদেরকে রাজ্য ছাড়া করতে হবে, দেশ ছাড়া করতে হবে। এটাই আমাদের শপথ হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ। আজকে স্ট্রেট টকে কথা হলো আইনজীবী শামীম আহমেদের সঙ্গে। কবে বিচার পাবেন তামান্নার মা, অভয়ের মা? আর এই যে সামনেই এখন পুজো, অনুদান, এদিকে ডিএনএ, সব কিছু মিলিয়েই কিন্তু উনি ওনার মতামত ব্যক্ত করেন। কিছু গুরুত্বপূর্ণ দিক কিন্তু তুলে ধরলেন। আজকের স্ট্রেট টক হলো সোজা কথা সোজাভাবে। ক্যামেরা সুমায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা। টুডে স্টোরি, মানুষের স্বার্থের দাবিদারির ঊর্ধ্বে।